ওয়েলকাম ব্যাক। প্রথমেই সকলকে বলছি যে ভিডিওটা প্লিজ স্কিপ করে না দেখতে, কারণ অনেকগুলো ট্রান্সলেশন দিয়ে ভার্বের ওপরে এবং এক্সাম্পল দিয়ে এই ভিডিওটাতে আলোচনা করা হয়েছে। তাই স্কিপ করলে তোমারই দরকারি জিনিসটা হয়তো বাদ পড়ে যেতে পারে। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আগের ক্লাসগুলোতে আমরা ভার্বের বি ভার্ব মানে হওয়া অর্থে বোঝানো, তারপরের ক্লাসে আমরা হ্যাভ ভার্ব মানে কোনো কিছু থাকা বা অধিকার করা অর্থে বোঝানো এই ভার্বগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের ক্লাসটাতে ডু ভার্ব নিয়ে আলোচনা হবে। ডু ভার্ব মানে ইংরেজিতে কোনো কিছু কাজ করাকেই ডু ভার্ব বলা হয়ে থাকে। প্রত্যেকটা কাজ করাকেই আলাদা আলাদাভাবে কোনো কিছু করাকেই ইংরেজিতে কাজ করা বলে ধরা হয়। যেমন ডু মানে কাজ করা, স্লিপ মানে ঘুমোনো, এটা একটা কাজ করা, গো মানে যাওয়া, এটা একটা কাজ করা, আবার কুক মানে রান্না করা, এটা একটা কাজ করা। প্রত্যেকটা ভার্বেরই ইংরেজিতে একটা আলাদা আলাদা করে ফর্ম বা রূপ থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য। এগুলো আমরা আগেই জেনেছি। এই টেবিলটাতে আমরা দেখতে পাচ্ছি এরকমই কিছু ভার্ব। যেমন গো মানে যাওয়া, গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, আর গোয়ের পাস্ট পার্টিসিপল মানে 3 নম্বর ফর্মটা হচ্ছে গান। একইভাবে ডু মানে কোনো কিছু কাজ করা, ডিড মানে তার পাস্ট টেন্স, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একইভাবে কাম মানে আসা, কেম মানে এসেছিল এর পাস্ট টেন্স, আর এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু কামই। অ্যাটেন্ড এটা একটা ভার্ব মানে যোগদান করা, এর পাস্ট টেন্স হলো অ্যাটেন্ডেড, আর এর পাস্ট পার্টিসিপল রূপটা হলো অ্যাটেন্ডেড। ইংরেজিতে এমন এক ভার্ব আছে যার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ একই হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইডি ভার্বগুলোর ক্ষেত্রে হয়। নর্মালি আমরা ইডি যোগ করে দিয়ে একটা ভার্বকে পাস্ট টেন্স এবং তার পাস্ট পার্টিসিপল করে ফেলি। সে ভার্বগুলো দেখলেই বোঝা যায়, যেমন অ্যাটেন্ড, অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড, আস্ক, আস্কড, আস্কড, এগুলোকে রেগুলার ভার্ব বলা হয়। এগুলো সহজেই ইডি যোগ করে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে তৈরি করা যায়। কিন্তু বাকি জিনিসগুলো যেমন গো, ওয়েন্ট, গান অথবা ডু, ডিড, ডান, এর প্রত্যেকটা ফর্ম আলাদা আলাদা রয়েছে। তাই এগুলোকে ইরেগুলার ভার্ব বলা হয় এবং এই ভার্বগুলোর এই 3টে রূপ আমাদেরকে জানতে হয়। এবার কিছু উদাহরণ দিয়ে আইডিয়াগুলোকে ক্লিয়ার করে নেওয়া যাক। প্রথম উদাহরণটা দেখো, আমি রোজ স্কুলে যাই। এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে বা সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, মানে কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, প্রত্যেক দিন করি, যাই, খাই, এ ধরনের কোনো কিছু বোঝাচ্ছে। তাহলে এই ট্রান্সলেশনটা আমরা করতে পারি। দেখো এখানে ট্রান্সলেশনটা হচ্ছে আই গো টু স্কুল এভরি ডে। যে কোনো সেন্টেন্সের একটা ফর্মেশন, সেন্টেন্সটাকে ফর্ম করার জন্য বা তৈরি করার জন্য তোমরা এই ফর্মটাকে ব্যবহার করবে, এই রুলসটাকে ব্যবহার করবে। যেমন প্রথমেই বসবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি না আই, আমি যাই, এই আইটা হলো সাবজেক্ট। তারপরে বসবে মেইন ভার্ব মানে গো, এই যে গো কথাটা, এই গো কথাটা হচ্ছে এখানে ভার্ব। তারপরে বসবে নর্মালি অবজেক্ট। সব সেন্টেন্সে অবজেক্ট থাকে না, সেন্টেন্সে কি বা কাহাকে এই দুটো দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখানে দেখো আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এখানে কি বা কাহাকে এই অর্থে যদি আমি প্রশ্ন করি কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, সুতরাং এই সেন্টেন্সটাতে কোনো অবজেক্ট নেই। যে কোনো সেন্টেন্সে একটা সেন্টেন্সে অবজেক্ট থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তাহলে এই সেন্টেন্সটা অবজেক্ট নেই, সেই জন্য আমরা এই বাকি পার্টটাকে মানে আই গো টু স্কুল এভরিডে, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা আলাদা একটা আদার পার্টস অফ দ্য সেন্টেন্স এই ফর্মে ফেলতে পারি। মানে সেন্টেন্সের অন্য ফর্ম বা অন্য রূপ মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো ছাড়াও বাকি পার্টসগুলো যেমন থাকে, যেমন অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, এই জিনিসগুলোকে আদার পার্টসের মধ্যে আমরা ফেলতে পারি। তাহলে পুরো সেন্টেন্সে কি দাঁড়ালো, আই গো টু স্কুল এভরিডে, আমি স্কুলে যাই প্রত্যেক দিন। সুতরাং তোমরা এই ফর্মেই সেন্টেন্সকে গঠন করবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং তারপরে আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। চলে আসছি তার পরের উদাহরণে, আমি রোজ স্কুলে যাই না। দেখো একই সেন্টেন্সকে বলা হচ্ছে এখানে নেগেটিভ ফর্মে বলা হচ্ছে, না বাচকে, না বাচক একটা সেন্টেন্সে বলা হচ্ছে। তাহলে এই সেন্টেন্সটা হতে পারে আই ডু নট গো টু স্কুল। একইভাবে সেন্টেন্সটাকে লেখা হয়েছে, শুধু এর মধ্যে দেখো এই আই মানে সাবজেক্ট, তারপরে ডু, তারপরে নট, তারপরে গো। আগের দিন যেমন বোঝানো হয়েছিল, দেখো এই গোটা হচ্ছে মেইন ভার্ব আর
ডুটা হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। দেখো এই ডু আর গো এই দুটো ভার্বের মাঝখানে একটা নট বসানো হয়েছে এবং নট বসিয়ে এটাকে নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে। একইভাবে এই সেন্টেন্সটাকে লেখা হলো, পজিটিভ সেন্টেন্সটাকে শুধু একটা নট যোগ করে নাবাচক করা হলো এবং লেখা হলো আই ডু নট গো টু স্কুল এভরি ডে। আমি প্রত্যেক দিন স্কুলে যাই না। মা রোজ রান্না করে, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এটাকে এভাবে লিখতে পারি আমরা, মাদার কুকস এভরি ডে। দেখো এখানে মাদার হলো সাবজেক্ট যে কাজ করছে, তারপরে এটা দেখো মেইন ভার্ব, ঠিক আগের রুলস অনুযায়ী ট্রান্সলেশনগুলো হচ্ছে মেইন ভার্ব কুকস মানে রান্না করে, তারপরে এভরিডে মানে প্রত্যেকদিন। এখানে কুকস হলো এই কারণেই আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে থার্ড পার্সন কোনগুলো হয়, হি, শি, যে কোনো নাম বোঝালে, যেমন রমা, গীতা, এগুলো নাম, এইগুলো যে কোনো নির্জীব বস্তু বোঝালে, যেমন গাছ, পাথর, যে কোনো জিনিস যদি একটা থাকে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এরকম যদি থাকে, তার সঙ্গে আমরা ভার্বের সাথে একটা এস যোগ করি, সেই অর্থে এখানে মাদার একটা থার্ড পার্সন তা, এবং সিঙ্গুলার নাম্বার মানে একজন আছে, সেই কারণে এটা মেইন ভার্বের সঙ্গে একটা এস যোগ করা হলো। এস বাই এস যোগ করার কতগুলো নিয়ম আছে সেগুলো তোমরা আস্তে আস্তে জেনে যাবে। কুকের সাথে কুকস যোগ করা হলো, তাহলে পুরো সেন্টেন্সটা হলো মাদার কুকস এভরিডে, মা রোজ রান্না করে। পরের সেন্টেন্স, আমি মিথ্যে কথা বলি না, আই ডু নট টেল এ লাই। এখানে একইভাবে আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, মাঝে একটা নট বসেছে নাবাচক করার জন্য, টেল হচ্ছে মেইন ভার্ব, আর এ লাই মানে মিথ্যে কথা। তোমরা আই ডু নট টেল লাই, এই লাই কথাটা কিন্তু কখনো শুধু অনলি লাই বলবে না, সবসময় এর আগে একটা এ যোগ করবে। আই ডু নট টেল এ লাই, আমি মিথ্যে কথা বলি না। আমি তার ঠিকানা জানি না, আই ডু নট নো হিজ অ্যাড্রেস। একইভাবে সেন্টেন্সটা লেখা হয়েছে, আমি তার ঠিকানা জানি না, আই ডু নট নো, আইটার সাবজেক্ট, দুটো অক্সিলারি ভার্ব, মাঝে একটা নট বসেছে, নোটা হচ্ছে এখানে মেইন ভার্ব, প্রধান কাজ করার এটা বোঝাচ্ছে, নো মানে জানা, হিজ অ্যাড্রেস মানে তার ঠিকানা, আই ডু নট নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি না। সে যথাসময়ে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল ইন টাইম। সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল, নিশ্চয়ই এই সেন্টেন্সের এই পার্টটা ক্লিয়ার আছে তোমাদের। ইন টাইম, এই ইন টাইম কথাটার মানে যথাসময়, মানে সময় মতো, তাই সেন্টেন্সটা হলো হি ডাজ নট গো টু স্কুল ইন টাইম, সে সময় মতো স্কুলে যায় না। সবাই তাকে পছন্দ করে, এভরিবডি লাইকস হিম। এভরিবডি কিন্তু সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা অনেক সময় আমি দেখেছি অনেকেই আমরা ভুল করে থাকি যে এভরিবডি মানে যেহেতু সবাই বোঝাচ্ছে, এই এভরিবডিটা অনেকেই ভাবে যে এভরিবডিটা অনেকে বোঝাচ্ছে, কিন্তু ইংরেজিতে এভরিবডি, এভরি ওয়ান বা ইচ মানে প্রত্যেকে, দলের মধ্যে প্রত্যেকে, ইচ অফ দ্য বয়েজ, এই ধরনের যদি আমরা বলি, সেক্ষেত্রে এই যে কথাটা, এই এভরিবডি বা ইচ বা এভরি ওয়ান, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু প্লুরাল নাম্বার নয়। যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন বোঝাচ্ছে, সেহেতু এটাকে আমরা লাইককে লেখার সময়, যেহেতু প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সেহেতু লাইক লেখার সময় একটা এস যোগ করলাম, তাহলে এভরিবডি লাইকস হিম, সবাই তাকে পছন্দ করে। আমি তাকে বইটা দিইনি, এটা একটা নাবাচক সেন্টেন্স, কিন্তু এটা সেন্টেন্সটার টেন্স বোঝাচ্ছি যে আমি তাকে দিইনি মানে এখনো দিইনি, ফলটা এখনো আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, তাই এই ট্রান্সলেশনটা হবে আই হ্যাভ নট গিভেন হিম দ্য বুক। আইটা এখানে সাবজেক্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, তাই আমরা একটা হ্যাভ ব্যবহার করবো এখানে, একটা নট ব্যবহার করা হলো যেহেতু নাবাচক সেন্টেন্স। গিভের থার্ড ফর্মটা হচ্ছে গিভেন, আমরা জানি হ্যাভ বা হ্যাজ ব্যবহার করলে ভার্বের আমরা থার্ড ফর্ম ব্যবহার করি বা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। গিভ, গেভ, গিভেন, এই গিভেনটা হচ্ছে থার্ড ফর্ম, তাহলে আই হ্যাভ নট গিভেন হিম, কাকে দিইনি, এখানে দেখো হিমটা কিন্তু একটা অবজেক্ট। আমি আগে বলেছি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটাকে আমরা অবজেক্ট বলি ইংরেজিতে। তাহলে এখানে আমি বইটা কাকে দিইনি না তাকে দিইনি, তো এই হিম কথাটা কিন্তু এখানে একটা অবজেক্ট। আবার দেখো আমি তাকে কি দিইনি না দ্য বুক, বইটা দিইনি, তাহলে কি দিয়ে প্রশ্ন করছি, তাহলে এই বুকটাও কিন্তু একটা অবজেক্ট। এই বুকটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, আর হিম মানে তাহাকে যে কথাটা, এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাতে কিন্তু দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে দ্য বুক। আই হ্যাভ নট গিভেন হিম দ্য বুক, আমি তাকে বইটা দিইনি। আরও একটা জিনিস মনে রেখো,
যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে আমরা কিন্তু একমাত্র সেই সেন্টেন্সটাকেই ভয়েস চেঞ্জ করতে পারবো, কারণ অবজেক্ট ছাড়া কোনো ভয়েস চেঞ্জ করা যায় না। আমরা গতকাল বাড়ি যাইনি, উই ডিড নট গো টু হোম ইয়েস্টারডে। এই কথাটা একটা পাস্ট টেন্সে আছে, তাই আমরা নাবাচক করার জন্য অক্সিলারি ফর্মে একটা ভার্ব ব্যবহার করলাম ডিড, আর এই গো এই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে উই ডিড নট গো টু হোম ইয়েস্টারডে, আমরা গতকাল বাড়ি যাইনি। তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করনি। এই সেন্টেন্সটা এটা একটা নাবাচক সেন্টেন্স। ইউ হ্যাভ নট ট্রাইড, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সেজন্য একটা হ্যাভ ব্যবহার করা হলো। আর ট্রাই, এই ট্রাই কথাটা একটা পাস্ট পার্টিসিপল ফর্মকে ব্যবহার করা হলো এখানে। ট্রাইড, 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 3 নম্বর ফর্মটা হচ্ছে ট্রাইড, সে কারণে ট্রাইড ব্যবহার করলো। তাহলে ইউ হ্যাভ নট ট্রাইড, এই যে ইয়োর বেস্ট এই কথাটা তোমার সাধ্য মতো, মানে তুমি যতটা ভালো করে পেরেছো, এই কথাটা তোমরা নোট করে রাখতে পারো। ইয়োর বেস্ট, মাই বেস্ট, এগুলো কথাটার মানে হচ্ছে সব থেকে ভালো করে চেষ্টা করে যতটা পারা গেছে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো ইউ হ্যাভ নট ট্রাইড ইয়োর বেস্ট, তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করনি। সে আমার সাথে দেখা করেনি। একইভাবে এখানেও এটা কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখা করেনি মানে তার ফলটা এখনও রয়েছে। এখানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো হলেও দেখা করেনি, যদিও তার ফলটা রয়েছে। তাহলে দেখো কিছু কিছু এমন জিনিস আছে সেগুলো সেন্টেন্স বুঝে আমাদের টেন্স অনুযায়ী লিখতে হয়। এখানে কিন্তু হি হ্যাজ নট মেট মি এই ধরনের কথা লেখা থেকে হি ডিড নট মিট মি, সে আমাকে দেখা করেনি আমার সাথে, এটা লেখাটাই বেশি সুটেবল। সেই জন্য এখানে কিন্তু এটা সিম্পল পাস্ট টেন্সে রেখেই সেন্টেন্সটাকে লেখা হয়েছে হি ডিড নট মিট মি, অর্থাৎ সে আমার সাথে দেখা করেনি। আমি আজ স্কুলে যাব না, এটা একটা সিম্পল ফিউচার টেন্সে আছে। তাই আমরা জানি যে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করার সময় তাতে একটা শ্যাল বা উইল ব্যবহার করতে হয় পার্সন অনুযায়ী। আই থাকলে উই থাকলে শ্যাল, ইউ থাকলে হি থাকলে, বা যে কোনো থার্ড পার্সন থাকলে সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। তাহলে আই শ্যাল নট গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যাব না। এখানেও দেখো এই শ্যালটা একটা অক্সিলারি ভার্ব বলা চলে, এটাকে একটা হেল্পিং ভার্ব হিসেবে বলা যেতে পারে শ্যাল। আর দেখো গোটা মেইন ভার্ব, ঠিক একইভাবে দেখো এই শ্যাল আর গো এই দুটোর মাঝখানে দেখো একটা নট ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা একটা নাবাচক সেন্টেন্স। তাহলে আই শ্যাল নট গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যাব না। সে কাল বাড়ি যাবে না, এটাও একটা নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক সেন্টেন্স। হি উইল নট গো টু হোম, দেখো পার্সন অনুযায়ী যেহেতু এটা একটা থার্ড পার্সন, সেহেতু দেখো হি উইল, এই হি এর সাথে উইল ব্যবহার করা হয়েছে থার্ড পার্সন বলে। তাহলে হি উইল নট গো টু হোম টুমরো। একইভাবে উইলটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আর গোটা হচ্ছে মেইন ভার্ব, মাঝে একটা নট বসানো হয়েছে নাবাচক বলে। তাহলে হি উইল নট গো টু হোম টুমরো, টুমরো মানে আগামীকাল। তুমি ভালো খেলতে পারো না, ইউ ক্যানট প্লে ওয়েল। এখানে ক্যান নট মানে পারো না, এর মধ্যে শুধু ক্যান কথাটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এর সাথে নট যোগ করা হয়েছে। ক্যান আর নট এই দুটো কথা কিন্তু কখনো আলাদা আলাদা লিখবে না, সেপারেটলি কখনো তোমরা লিখবে না। ক্যান নট কথাটা একসাথেই ব্যবহার করা হয়, কিন্তু ডু নট এই কথাটা কিন্তু আলাদা আলাদাভাবে নট ব্যবহার করা হয়। সেই জন্য ইউ ক্যান নট প্লে, আর এই প্লে কথাটা হচ্ছে এখানে একটা মেইন ভার্ব, খেলা করা। তাহলে ইউ ক্যান নট প্লে ওয়েল, ওয়েল মানে ভালো। তাহলে ইউ ক্যান নট প্লে ওয়েল, তুমি ভালো খেলতে পারো না। আমি এখন ঘুমোতে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্লিপ নাও। দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটু আলাদা ধরনের সেন্টেন্স আছে। আই এম নট গোয়িং টু স্লিপ নাও, আমি এখন ঘুমোতে যাচ্ছি না। এখানে দেখো আই এম নট গোয়িং এটা লেখার পর একটা টু ইউজ করা হয়েছে, ইনফিনিটিভ একটা টু লিখে কথাটা বলা হয়েছে। আই এম নট গোয়িং টু মানে আমি এখন ঘুমোতে যাচ্ছি না, এটা বোঝাচ্ছি। তারপরে দেখো কি করতে না, এই যে টু ব্যবহার করা হয়েছে এখানে, টু ব্যবহার করে টু স্লিপ মানে ঘুমোতে। ইংরেজিতে টু কথাটা তে হিসেবে ব্যবহার করা হয়, তে যখন আমরা বাংলায় বলি সেটার মানে বোঝাতে ইংরেজিতে টু ব্যবহার করা হয়। তাহলে আই অ্যাম নট গোয়িং টু স্লিপ, আমি ঘুমোতে যাচ্ছি না, তারপরে নাও কথাটা ব্যবহার করা হয়েছে এখন। পুরো কথাটা হলো তাহলে আই এম নট গোয়িং টু স্লিপ নাও। স্টুডেন্টসরা ডু ভার্ব দিয়ে এতগুলো এক্সাম্পল আলোচনা করার পরে আশা করছি নিশ্চয়ই তোমাদের এই সেন্টেন্সের ব্যাপারে আইডিয়া ক্লিয়ার হয়েছে যে সেন্টেন্সে 3 রকমের ভার্ব অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব কীভাবে ব্যবহার করা হয়। যদি এ সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের ফার্দার যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে তোমাদের পছন্দের আরেকটা ভিডিও নিয়ে।